আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আমার এই ছোট্ট জীবনে যে সকল অভিজ্ঞতা আমি পেয়েছি, যা আমি ভুল করেছি, যা আমি ফেস করেছি এবং সেসব থেকে আমি কি শিক্ষা পেয়েছি, তার কিছু হলেও আমি চেষ্টা করব আজকে খুবই আনফিল্টার্ড ওয়েতে আপনাদের সামনে তুলে ধরার, যাতে আমার এই ছোট জীবন থেকে আমি যা শিক্ষা পেয়েছি আপনারাও যাতে এরকমভাবে চিন্তাভাবনা করতে পারেন এবং সেরকম ওয়েতে আগাতে পারেন। তো প্রথমে বলে রাখি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমি ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিছু নাম্বারের জন্য চান্সটা মিস করি। এরপর আমি 95 বিএমএ লং কোর্স থেকে জুলাই মাসে 2025 সালে রেড কার্ড প্রাপ্ত হই, অর্থাৎ রিজেক্টেড হই। তো এরপর থেকে আসলে 2025 সালটা মেনলি আমার জন্য হচ্ছে কি আপস অ্যান্ড ডাউনস বলবো না, আমার জন্য পুরাটাই গিয়েছে হয়তো ডাউনস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে। তো 25 সালের শুরুতেই যখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্সটা মিস করি, যেহেতু আমি অন্য আর কোনো ব্যাকআপ ছিল না, আমি কোনো ভার্সিটির ফর্ম ফিল আপ করিনি বা কখনোই আমি এরকম প্ল্যান করিনি যে আমি ভার্সিটিতে পড়বো। তো এরপর চান্সটা মিস যাওয়ার পর আমি বেশ বড়সড় একটা ধাক্কা খাই, এবং যেটার জন্য আমি আসলে মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না। কারণ আমি কোচিংয়ের পরীক্ষা বলেন বা এমনিতে আমার সাধারণ পড়ালেখা বলেন, কখনোই আমি এরকম ছিলাম না যে আমার মনে হবে যে আমি চান্স মিস করবো। বাট ইভেনচুয়ালি বেশ কিছু কারণে আমার চান্স মিস যায়, যেটা আমি কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি। তো এরপর যখন আমি 95 বিএমএ লং কোর্সের সার্কুলার দেখলাম, আমার কাছে মনে হলো যে যেহেতু আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আগে, কিভাবে অফিসার হওয়া যায়, কিভাবে ডিফেন্সে হচ্ছে গিয়ে জব করা যায়, এই ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না আগে থেকে। তো এরপর যখন আমি 95 বিএমএ লং কোর্সের সার্কুলারটা দেখলাম, আমি ওই ইউটিউবে বেশ ঘাটাঘাটি করি, এ নিয়ে একদম বিস্তারিত তথ্য জানি, এবং এরপর আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি প্রিলিমিনারি, ভাইভা, মেডিকেল এবং রিটেনে কোয়ালিফাইড হই। পাশাপাশি আমি বাংলাদেশ নেভি 26 আলফা যে সার্কুলার, সেটা থেকেও প্রিলিমিনারি রিটেন পর্যন্ত কোয়ালিফাইড হই। যেহেতু আইএসএসবি যে কোনো একটা ফোর্স থেকে দেওয়া যায়, তো আমি 95 বিএমএকে চুজ করি। এরপর মোটামুটি ভালো মানে মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছিলাম, যেহেতু আইএসএসবি পুরোটাই একটা মাইন্ড গেম। বাট দেখা যায় যে যেদিন আমি আইএসএসবি থেকে বায়োডাটা মেসেজ পাই 22 জুন 2025, আমার নানু হচ্ছে গিয়ে সেদিন মারা যান। তো সেদিন বিকালবেলা আমি আইএসএসবি থেকে বায়োডাটা মেসেজ পাই। এরপর আমার হচ্ছে গিয়ে, যেহেতু আইএসএসবি বললাম পুরো একটা মাইন্ড গেম, তো আমার মাইন্ডটা আসলে পুরো এলোমেলো হয়ে গিয়েছিল। আমার সাইকোলজি বলেন, যে সাইকোলজি টেস্টটি হচ্ছে কি আইএসএসবির মেইন, সেই সাইকোলজি টেস্টে মানে সেই সাইকোলজি আমার হচ্ছে গিয়ে কাইন্ড অফ উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। কারণ নানা এবং নানি দুজনই আমার খুব ক্লোজ ছিলেন। তো তাকে হারানো মানে হচ্ছে কি আমার জন্য অনেক কিছু, এবং শুধু যে নর্মালি তাকে হারিয়েছে এমনটা না। 2025 সালের শুরু থেকেই তিনি বেশ অসুস্থ ছিলেন, এবং এই প্রতিটা সময় হচ্ছে গিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, 1-2 দিন বাদে হয়তো বছরে। তো তখন হাসপাতালে যাওয়া আসা হয়, পরিবারের সদস্যরা হচ্ছে গিয়ে সাফল করে হাসপাতালে থাকতাম। সেই সুবাদে হাসপাতালে অনেকদিন আমার যাওয়া আসা হয়েছে এবং থাকা হয়েছে। তখন আমি দেখেছি যে একজন ডাক্তার তার রোগীদের প্রতি কীরকম দায়িত্ববোধ পালন করেন। একজন ডাক্তারের কর্তব্য, রেসপন্সিবিলিটিস কতটুকু, তার ঘাড়ে আসলে কত দায়িত্ব থাকে, এবং প্রতিটা রোগীর জীবনের পিছনে ডাক্তারদের যে মূল্যবান মানে কি বলবো, যে মূল্যবান জায়গাটা, সেটা আমি রিয়েলাইজ করেছি সেই সময়টাতে। এবং তখন থেকে আমার মনে হয়েছে, প্রথমবার আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলেও আমি হচ্ছে কি মন থেকে হয়তো সেরকম ডাক্তার হতে চেতাম না। যার কারণে হচ্ছে কি প্রথমবার বিভিন্ন কারণে হচ্ছে কি চান্সটা মিস যায়, বা তকদির আল্লাহ এরকম করে লিখে রেখেছিলেন যে আমি যাতে ফিল করি যে এটা আমার জন্য। তো এরপর হচ্ছে কি আমি নানু হচ্ছে কি বেশ অসুস্থ ছিলেন। তো এরপর তিনি হচ্ছে গিয়ে কোমাতে থাকেন, বেশ কয়েক মাস কোমাতে থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। সেই কোমা থাকাকালীন তিনি যেভাবে করে সাফার করেন, সেটা আমাকে মেন্টালি খুবই বাজেভাবে একটা এফেক্ট পড়ে আমার। যার কারণে আইএসএসবিতে আমি যতটুকুই নিজেকে কন্ট্রোলে রাখার, যতটুকুই নিজেকে ভালো প্রিটেন্ড করার বা হেলদি এবং ফাইন প্রিটেন্ড করার চেষ্টা করেছি না কেন, এটা আসলে কাজে দেয় নাই। এবং মোট কথা বিভিন্ন কারণে এসএসবিতে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি। যদিও আমি স্ক্রিনিং করি, যেটা অনেকের ক্ষেত্রে অনেক টাফ, বাট স্ক্রিনিং করার পরেও যেহেতু আমি আশা করেছিলাম গ্রিন কার্ডের, এবং সবাই যেটা আশা করে, তো সেটা আমি পাইনি। এরপরে হচ্ছে কি আমার আরেকটা ব্যর্থতা। তো 2025 সালটা আমি অনেক কিছু হারিয়েছি। আমি আবার অনেক কিছু হারানোর পাশাপাশি আমি অনেক কিছু শিখেছি। যেমন আমি যখন প্রথমবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স মিস করি, তার সাথে সাথে আমি ডিসাইড করি যে আমি সেকেন্ড টাইম দিব। আমি অবশ্যই সেকেন্ড টাইম দিব, কারণ আমি জানি আমার যোগ্যতা আছে। তো ওই যে হারানোর পরেও আমি যে ঘুরে উঠে দাঁড়াতে পেরেছি, এটা হচ্ছে কি আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কারণ অনেকের মাঝে এই শক্তিটাও হয়তো থাকে না, অনেকের মাঝে হচ্ছে কি সেই বিশ্বাসটুকু নিজের প্রতি থাকে না। বাট আমার শুরু থেকেই ছিল এই বিশ্বাসটা যে আমি যদি ঠিকভাবে পড়ালেখা করি সেকেন্ড টাইমে, আমি জানি আমি পারবো। এই বিশ্বাসটা আমার একদম শুরু থেকেই ছিল, এবং আমি সেই বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করেছি একদম শেষ পর্যন্ত।
এরপর যখন আমি আইএসএসবিতেও আবার আরেকটা ব্যর্থতা পেলাম, খুবই মানে বাজে তো অবশ্যই লাগবে, কারণ ব্যাক টু ব্যাক হচ্ছে গিয়ে যখন আমার লাইফে এরকম ব্যর্থতা আসছিল, আমি জানি না আল্লাহ অবশ্যই সেই শক্তি দিয়েছিলেন, বোধহয় হচ্ছে গিয়ে আজকে আমি এত সুন্দর করে আপনাদের সামনে কথা বলতে পারছি। তো নিজেকে সামলে উঠার চেষ্টা করেছি, 1 মাস 2 মাস ব্রেক নিয়েছি একদম সব সব ধরনের চিন্তাভাবনা এবং রেসপন্সিবিলিটিস থেকে। এরপর আমি হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়া শুরু করি। জুলাই মাসের শেষ দিন আমার হচ্ছে গিয়ে আইএসএসবির রেজাল্টের দিন ছিল। এরপর আমি আইএসএসবি থেকে বের হই। তো তখন আসলে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসটা আমি একদম নিজের জন্য ফ্রি করে দিয়েছিলাম, আমার নিজের যে হবিজ ছিল। কারণ আমি প্রথমবার অ্যাডমিশন টেস্টে চলাকালীন, এরপর আইএসএসবি চলাকালীন আমি হচ্ছে আমার হবিসের দিকে, আমার নিজের দিকে আসলে তেমন একটা ফোকাসই দিইনি। এরপর আমি 2 মাস নিজেকে টাইম দিয়েছি, আমার নিজে যেটা করতে ভালো লাগতো, আমি একটু ঘুরতে বের হয়েছি, আমি নিজের হবিসের প্রতি খেয়াল দিয়েছি। এরপর থেকে আমি সেপ্টেম্বরের শেষের দিক থেকে বা অক্টোবরের শুরুর দিক থেকে আমি হচ্ছে কি আবার সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন শুরু করি। পাশাপাশি আমি যে স্বপ্নটা আবার দেখেছিলাম, বা যে স্বপ্নটা আমি আগে জানতামও না যেই ব্যাপারে, বাট আমি মাঝপথে এসে সেটার ব্যাপারে জেনেছি এবং সেটার উপর কঠোর পরিশ্রম করেছি। এরপর যদিও রেড কার্ড প্রাপ্ত হয়েছি, বাট তবুও আমার মধ্যে এটা আসলে বলে অনেকেই, এবং আমিও সেটা বিশ্বাস করি যে একবার যদি কেউ আইএসএসবির গেটের ভিতরে ঢুকে, তার আসলে বাইরের জীবনটা তেমন একটা ভালো লাগে না। তো আমার কাছে এরকম হয়ে গিয়েছে এখন যে এই সিভিল লাইফ থেকে আমার ওই লাইফটার প্রতি বেশি একটা আকর্ষণ, বা আমি আসলে সত্যিই চাই যে যেহেতু মেডিকেল একটা নোবেল প্রফেশন, সেটা তো অবশ্যই, পাশাপাশি ডিফেন্সে কাজ করার মাধ্যমে যে দেশের অন্যরকমভাবে সেবা করা যায় এবং ফ্রন্ট লাইনে থেকে সেবা করা যায়, সেটা কিন্তু হচ্ছে গিয়ে বিরাট একটা সুযোগ। তো পাশাপাশি আমি হচ্ছে গিয়ে 96-এর জন্য অ্যাপ্লাই করি। 96-এর প্রিলিমিনারি এবং রিটেনে আমি কোয়ালিফাইড হই। আমার এখনও মনে পড়ে যে আমি হচ্ছে গিয়ে 96-এর জন্য অ্যাপ্লাই করার পাশাপাশি আমি আবার 26B-তে অ্যাপ্লাই করি নেভির, সেটাতেও আমি কোয়ালিফাইড। তো এই যে পরীক্ষাগুলো ছিল আমার একদম সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নির পিক টাইমের মধ্যে ছিল। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ঠিক 1 মাস আগে হচ্ছে কি আর্মির রিটেন টেস্ট ছিল, যেটা হচ্ছে কি প্রিলিমিনারি রিটেন। তো সেই সময় আমি দুইটা একসাথে কিভাবে যে কভার দিয়েছিলাম, আমি এখনও মাঝে মাঝে ভাবি যে আমি যে আগে ভাবতাম যে আমার দ্বারা কিছু হবে না বা আমি যে পারবো না, বাট এখন যখন আমি ভাবি যে ওই ধাপগুলো আমি অতিক্রম করে এসেছিলাম, আসলে এগুলো খুব বড় একটা প্রাপ্তি। তো এরপর হচ্ছে গিয়ে একই দিনে অনেক পরীক্ষা দিতাম। তো আমি বলতে চাচ্ছি যে কনক্লুশনে আমি আসলে এইগুলো থেকে কি শিখলাম, বা আমি জানি না ফিউচারে এখনো কি হবে, আমি এমবিবিএস লাইফ কমপ্লিট করতে পারবো কিনা, আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছে কিনা, বা আমি নেক্সট যে আইএসএসবিতে অ্যাপিয়ার করবো সেক্ষেত্রে আমার আসলে রেজাল্ট কি হবে আমি জানি না। তবে আমি আমার পূর্ববর্তী যে শিক্ষাগুলো থেকে, পূর্ববর্তী যে অভিজ্ঞতা থেকে যা শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে প্রথমবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় যদি আমি নিজের সাথে ফাঁকি না দিতাম, যদি শেষ দিকে গিয়ে আমি হাল না ছেড়ে দিতাম, যেটা আমার আইএসএসবিতে গিয়েও হয়েছে। আইএসএসবিতে সেকেন্ড দিন থেকে যখন হচ্ছে কি গ্রাউন্ড টাস্কগুলো শুরু হয়, সেই সময় এসে আমার একটা টাস্ক খারাপ হওয়ার কারণে পরবর্তী সকল টাস্কগুলোর ক্ষেত্রে সেটার এফেক্ট পড়তে থাকে। তো প্রথম দিকে কাজ করার পরও শেষের দিকে এসে যদি আমি হাল না ছেড়ে দিতাম, বা প্রথমবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেই যদি বলি যে আমি হচ্ছে কি পরীক্ষা দিতাম না, অফলাইন পরীক্ষা দিতাম না, বাসায় পরীক্ষা দিতাম না, বাসায় কোনো মতো জাস্ট হচ্ছে কি রিভাইজ দিতাম, বা হচ্ছে কি চ্যাপ্টার শেষ করতাম, যেমনি হোক আর কি, একটার সাথে আরেকটা জোড়াতালি লাগিয়ে। তো প্রথমবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যদি আমি নিজের সাথে ফাঁকি না দিতাম, বা হচ্ছে গিয়ে আমি যদি আরেকটু পরিশ্রম করতাম, পরিশ্রম অবশ্যই করেছি, এবং যে কোনো ক্ষেত্রেই দোনোটা ক্ষেত্রে আমি পরিশ্রম করেছি বলে আমার মনে হয়, বাট যদি আমি আর নিজের সাথে ফাঁকি না দিতাম, বা নিজের সাথে যে একটা ফাইট, নিজের মাইন্ডের সাথে যে একটা ফাইট, সেটা যদি আমি করতাম এবং শেষ পর্যন্ত চালিয়ে যেতাম, তাহলে কিন্তু অবশ্যই আমি প্রথমবার সফলতা অর্জন করতে পারতাম। যদিও আল্লাহ আমার তাকদীরে এরকম লিখে রেখেছিলেন এবং আল্লাহ আমার মধ্যে সেই শক্তি দিয়েছিলেন বলে আজকে আমি এখানে। বাট নিজের কাছে যে একটা আছে না যে নিজের স্যাটিসফ্যাকশনের কথা, তো ওই জিনিসটা আমি বেশ রিগ্রেট করি যে প্রথমবার যদি আমি আরেকটু পরিশ্রম করতাম, বা যদি আমি এরকম মনে না করতাম যে আমার দ্বারা হবে না এরকম নেগেটিভ থটস যদি আমি কাট আউট করতে পারতাম, তাহলে হয়তো আমি প্রথমবারই পেয়ে যেতাম সব। এখন বলি যে আসলে তুমি এরকম মোটিভেশনটা কিভাবে পাবে। দেখো, সেকেন্ড টাইমের ক্ষেত্রে বিরাট প্রেশার নিয়ে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিটা পার করেছি, কারণ আমার হচ্ছে কি কোনো ব্যাকআপ ছিল না, আমার ভার্সিটির কোনো ব্যাকআপ তো ছিল না। পাশাপাশি শুনতেই পেয়েছো যে আমি পূর্ববর্তী সময়গুলোতে কতটা জিনিস হারিয়েছি। আরেকটা জিনিস বলে রাখি যে যখন আমি অ্যাডমিশন টেস্ট সেকেন্ড টাইম অ্যাডমিশন শুরু করব, ঠিক সেই কিছুদিন আগেই হচ্ছে গিয়ে আমার মোবাইলটা চুরি হয়ে যায়। তো বুঝতেই পারছো যে এখনকার সময় এক মোবাইল কত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সেটা চুরি হয়ে যাওয়াও ইমোশনালি খুবই একটা বাজেভাবে, যাই হোক। তো তারপর এই সব কিছু হারানোর পরও আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যে জিনিসগুলো ফলো করেছি, সেটা হচ্ছে কি আমি কখনোই এরকম মনে করি নাই যে আমি পারবো না।
প্রথমবার যেটা আমার হয়েছিল, আমি এরকম মনে করেছিলাম যে আমি পারবো না। এইবার এই চিন্তাটা আমি মাথায় আনতেই দিই নাই যে আমি পারবো না। কারণ আমার মনে হয়েছে আমি পরিশ্রম করছি, এবং আল্লাহ যদি আমার পরিশ্রমে খুশি হন তাহলে আল্লাহ অবশ্যই সেই ফলাফল দিবেন। এরপরে যদি আমি ফলাফল না পাই, আমি হেরে যাব না। কারণ আল্লাহ কোনো না কোনোভাবে আমার রিজিকে যেটা লেখা আছে, কোনো না কোনোভাবে আমার কাছে সেটা আসবেই। একদিন পরে হোক, দুদিন পরে হোক, যেটা আমার রিজিকে আছে অবশ্যই সেটা আমার কাছে আসবেই। তো আমার কাছে মনে হয়েছে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যে এই একটা মোটিভেশন তোমরা কাজে লাগাতে পারো, যে তুমি কখনোই এরকম মাথায় আনবাই না যে তুমি পারবা না। তুমি দেখছো তোমার মার্কস খারাপ আসছে, তুমি মার্কস খারাপ আসছে এটার দিকে ফোকাস না করে তুমি কেন মার্কস খারাপ আসছে এটার দিকে বেশি ফোকাস করো, যেটা আমি করেছিলাম। তুমি ফাইন্ড আউট করো যে তুমি এই জায়গাটায় ভুল করছো, তুমি ভুল করছো এই নিয়ে মন খারাপ করে বসে থেকো না, বাট কোন জায়গায় এবং কী কারণে তুমি ভুল করছো এই জিনিসটা তুমি আগে ফাইন্ড আউট করো এবং সেটার উপর কাজ করো। আর বেশি বেশি করে সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি বলো বা লাইফে যে কোনো ক্ষেত্রে বলো, অবশ্যই নামাজ পড়বে, এবং বেশি বেশি করে যদি পারো যে বেশি বেশি করে কোরআনের যে বাংলা ট্রান্সলেশন সহ আছে ওটা পড়বে। আমি হচ্ছে কি, যখনই আমি এরকম মনে হতো যে হয়তো আমি আর পারছি না, আমি হয়তো আর পারছি না, মানে এরকম মনে হতো না যে ছেড়ে দে, আর হচ্ছে না, আমার আমার ভিতরে আর স্ট্রেংথ নাই, তখনই আমি হচ্ছে কোরআনের বাংলা আয়াতগুলো পড়তাম। এবং ওই ওই সময়টায় এই জিনিসটা আমাকে এত বেশি সাপোর্ট করেছে, মানে এটা বলে বোঝানোর মতো না। প্রত্যেকটা মুসলিমের ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলা আয়াত ট্রান্সলেশন সহ কোরআন পড়া উচিত, যাতে করে সে কোরআনের আসল মর্মার্থটা বুঝতে পারে। তো এছাড়াও আমি তোমাদেরকে বলবো যে কখনোই নিজের কাছে হেরে যেও না। তুমি দুনিয়ার মানুষের কাছে তখনই জিততে পারবে যখন তুমি নিজের সাথে নিজে ফাইট করে জিততে পারবে। তো অবশ্যই যদি তুমি তোমার যে গোল, তোমার যে স্বপ্ন, সেটা যদি তুমি অর্জন করতে চাও, অবশ্যই সেটার জন্য শেষ পর্যন্ত ফাইট করে যাও। তুমি দেখছো পরীক্ষার আর একদিন মাত্র বাকি, তোমার কাছে মনে হচ্ছে যে তুমি আর পারবে না, তুমি এটা কখনোই মনে করবে না। এবং পরীক্ষার একদিন বাকি থাকলেও তুমি নিজের বেস্টটা দিয়ে দাও, ওই একদিনের মধ্যেও তোমার বেস্টটা দিয়ে দাও। যে তুমি মনে করছো যে এখন আর সময় নেই, হবে না, না, তুমি ভুল ভাবছো। মানে মানে মরে যাওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত এটা মাথায় আনবে না যে তুমি মারা যাচ্ছ। তুমি চেষ্টা করে যাও, তুমি ফাইট করে যাও, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তোমার তকদিরের প্রতি বিশ্বাস রাখো, যে এই রব এত সুন্দর করে এই পুরো ইউনিভার্সটা বানিয়েছেন, সেই রব কিন্তু তোমার তকদির লেখার ক্ষেত্রে কোনো ভুল করতে পারেন না। তো আমি নিজের জার্নিতে, নিজের এই ছোট্ট লাইফটুকুর মধ্যে যা যা এক্সপিরিয়েন্স করেছি তার কিছু অংশ, পুরোটুকু না পারলেও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, এবং আমার কোনো কথা তোমাদের মনোভাবের সাথে না গেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।